সবাই সবাই রেডি আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত লাইভ টক শো থেকে আমি আতাউর রহমান মিটন প্রতিদিনের মতো আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমাদের আজকের পর্ব শুরু করছি। আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে গ্রামীণ অর্থনীতি পুনর্জাগরণে সামাজিক উদ্যোগ। আপনারা কম বেশি সকলেই জানেন যে বাংলাদেশের যে অর্থনীতি, সেই অর্থনীতি হচ্ছে গ্রাম নির্ভর, সেই অর্থনীতি কৃষি নির্ভর। ফলে বাংলাদেশকে যদি উন্নত এবং সমৃদ্ধ রাষ্ট্র হতে হয়, এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাটি দিয়েছেন যে 2041 সালের মধ্যে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হব, সেই ঘোষণাটা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদের গ্রামীণ অর্থনীতিতে পুনর্জাগরণ ঘটাতে হবে, গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে, কৃষি অর্থনীতিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এবং টেকসই টেকসই উন্নয়নেরও সেটি বড় শর্ত। আমরা যদি উন্নতিকে টেকসই করতে চাই, যেটি কিনা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের একটি অন্যতম মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল তো বলাই হচ্ছে সেই জন্য। ফলে সেই টেকসইতা অর্জন করার জন্যও আমাদের গ্রামীণ অর্থনীতিকে টিকায় রাখতে হবে। এবং আমরা এটা এই করোনা কালে খুব ভালো মতো বুঝতে পারলাম যে করোনা কালে যখন সবকিছু বন্ধ হয়ে গেল প্রায়, তখন যেটা সচল ছিল সেটা হচ্ছে কৃষি অর্থনীতি, সেটা হচ্ছে আমাদের গ্রামীণ অর্থনীতি। আমরা আমাদের গ্রামীণ অর্থনীতির সেই সেই সজীবতা এবং সেই টিকে থাকার কারণেই আজকে আমাদের যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধি আমরা ধরে রাখতে পেরেছি। আমাদের অনেক বড় বড় সংস্থা তারা আমাদের এই প্রবৃদ্ধি সম্পর্কে যে সকল নেতিবাচক ধারণা বা পূর্বাভাস দিয়েছিল, সেগুলোকে মিথ্যা প্রমাণ করেই আমরা কিন্তু টিকে আছি। যাই হোক দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা শুনবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশের এই টেকসই উন্নয়নের কিছু দিকপাল ব্যক্তিত্ব। তাদের মধ্যে বিশেষ করে যার নাম আমি বলতে চাই, সাবেক সচিব, আপনারা সবাই জানেন, ডক্টর মিহির কান্তি মজুমদার। ডক্টর মিহির কান্তি মজুমদার এই মুহূর্তে কাজ করছেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে। তিনি এর আগে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ছিলেন, এবং এছাড়াও অনেক ক্যাপাসিটিতে, ইভেন আমাদের পরিকল্পনা কমিশন থেকে শুরু করে নানান বিষয়ে তিনি কাজ করেছেন। এবং আমি খুব অবাক হলাম যে স্যার পিএইচডি করেছেন হেলথে, এবং হেলথে পিএইচডি করে তিনি আমাদের এই এই যে আজকের যে উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ উন্নয়ন, সেই গ্রামীণ উন্নয়নে তিনি তার মেধাকে বিনিয়োগ করছে। তার অনেক অভিজ্ঞতা, আমি তার প্রোফাইল দেখছিলাম, স্যারের অনেক অভিজ্ঞতা। আমরা স্যারের কাছ থেকে আজকে আলোচনা শুনবো। আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন, এই মুহূর্তে যুক্ত আছেন ইকোফিশ, ওয়ার্ল্ড ফিশের ইকোফিশ প্রজেক্টের কো ম্যানেজমেন্ট এক্সপার্ট নাহিদুজ্জামান। তিনি ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা আশা করছি যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন ডক্টর সৈয়দ আলী আজহার। ডক্টর সৈয়দ আলী আজহার কাজ করছেন মৎস্য অধিদপ্তরে, এবং তিনি কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড মোবিলাইজেশন এক্সপার্ট হিসেবে সেখানে দায়িত্ব পালন করছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন কানাডা থেকে প্রতিদিনের মতো আমাদের প্রিয় সভাপতি, বাংলাদেশের প্রথিতযশা কৃষি বিজ্ঞানী ডক্টর জয়নুল আবেদিন। এবং এই অতিথিদেরকে নিয়ে আলোচনা সঞ্চালন করবেন আমাদের বিসেফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং শিশু নামের একটি উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক, এবং তিনিও অনেক পরিচয়, তাকে পরিচিত করা যায়, জনাব শাকিউল মিল্লাত মোর্শেদ। মোর্শেদ ভাইকে আমি অনুরোধ করছি আমাদের অতিথিদেরকে নিয়ে আলোচনাটি শুরু করবার জন্য। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ মিটন ভাই। সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে বিসেফ এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মন্ডলী, আপনারা জানেন যে বিসেফ বাংলাদেশের নিরাপদ খাদ্য আন্দোলন, একটি খাদ্য আন্দোলন যেটি আমরা সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার একটা অঙ্গীকার নিয়ে এই আন্দোলন এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশে নিরাপদ খাদ্য উৎপাদন এবং ভোগের একটা ক্রমবর্ধমান চাহিদা আমরা লক্ষ্য করছি। গ্রামগঞ্জে আমাদের অনেক কৃষক ভাই বোন নিরাপদ খাদ্য উৎপাদন করছে, কিন্তু বাজার ব্যবস্থা বা সাংগঠনিক দুর্বলতার কারণে এই উৎপাদিত নিরাপদ খাদ্যগুলো যখন আপনার আমার টেবিলে আসে, তখন হয়তো এটার অনেকটাই নিরাপত্তা থাকে না। এর একটা কারণ হতে পারে যে আমাদের উৎপাদিত নিরাপদ খাদ্যগুলো যখন বাজারে আসে তখন অন্য সব অনিরাপদ খাদ্যের সাথে হয়তো মিলে যাচ্ছে, অথবা আমাদের উৎপাদনকারী নিরাপত্তা রক্ষা করে চললেও আমাদের যেহেতু কোনো ব্র্যান্ডিং নাই, সুতরাং আমরা এই নিরাপদ খাদ্যগুলোকে হয়তো চিনে নিতে পারছি না আমাদের ভোগের জন্য। আরেকটি বড় কারণ হচ্ছে যে আমাদের উন্নয়নের যে প্রচেষ্টাগুলো আমাদের দেশে আছে, তার একটা বেশিরভাগ ক্ষেত্রে এটি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, এবং সমষ্টিগত উদ্যোগের যথেষ্ট অভাব আমরা লক্ষ্য করছি। শহর কেন্দ্রিক কিছু চেইন শপের মাধ্যমে জনগণের একটি অংশকে আমরা সেবা দেওয়ার কথা চিন্তা করলেও
বৃহৎ জনগোষ্ঠীকে যদি আমরা নিরাপদ খাদ্য, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে চাই, তাহলে আমাদেরকে এই আন্দোলনকে আরো রুট লেভেলে, গ্রাম পর্যায়ে নিয়ে যেতে হবে। এবং আমরা যখন বলছি যে খাদ্য নিরাপদতা এবং নিরাপত্তা দুটি বিষয় কিন্তু শুধুমাত্র উৎপাদনের সাথে বা বাজার ব্যবস্থার সাথে সম্পৃক্ত নয়, এটা যারা উৎপাদন করছে তাদের অবস্থার উপরও কিন্তু নির্ভর করছে। আমরা যদি নিরাপদ খাদ্য উৎপাদন করতে চাই, সেটি যেমন একটি নির্দিষ্ট স্থানে সবাই মিলেই আমাদেরকে সেই উদ্যোগটি নিতে হবে। একটা জায়গায় 10 জন কৃষকের মধ্যে একজন নিরাপদ খাদ্য উৎপাদন করলে বাকি 9 জন যদি সেই নিরাপত্তার যে নিয়মগুলো ফলো না করে, তাহলে সেটা আর নিরাপদ থাকবে না। ঠিক এই জায়গায় যেমন আমাদেরকে একটি সমষ্টিক উদ্যোগ যেমন দরকার, ঠিক একইভাবে আমাদের যারা এই নিরাপদ খাদ্যগুলো উৎপাদন করছেন তাদের অর্থনৈতিক সামাজিক অবস্থান যদি আমরা সাস্টেইনেবল করতে না পারি, সেখানে যদি তাদের অবস্থার উন্নতি করতে না পারি, তাহলে এই নিরাপদ খাদ্যের উৎপাদনের যে ধারাবাহিকতা, সেটি আমাদের রক্ষা করা সম্ভব না। তো সুতরাং আমরা আমাদের এই বিসেফ এ বিভিন্ন সময়ে আমরা নিরাপদ খাদ্যের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। কখনো মৎস্য নিয়ে আলোচনা করেছি, কখনো খাদ্য নিয়ে কৃষি নিয়ে আলোচনা করেছি, কখনো গবাদি পশু, হাঁস মুরগি সব নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের যারা এই নিরাপদ খাদ্য উৎপাদন করছেন তাদের অবস্থার উন্নয়নের জন্য আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারি বা কি মডেলগুলো আমাদের সামনে আছে, এবং কিভাবে সামষ্টিকভাবে আমরা আমাদের এই নিরাপদ খাদ্য উৎপাদনকে ধারাবাহিকতাগুলো রক্ষা করতে পারি। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর সৈয়দ আলী আজহার ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আসলে যে বাংলাদেশে কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যেগুলো সমষ্টিক উদ্যোগের মধ্যে পড়ে, তারই একটি উদাহরণ হচ্ছে যে ওয়ার্ল্ড ফিশের যে ইকোফিশ প্রজেক্টের মাধ্যমে আমাদের এখানে নাহিদুজ্জামান ভাই আছেন, যারা একটা মডেলকে ডেভেলপ করার চেষ্টা করেছিলেন যে বাংলাদেশের যে মৎস্যজীবী কমিউনিটি আছে, যাদের কথা আমরা প্রায়শই ভুলে যাই, কারণ মৎস্য উন্নয়নের কথা যখন আমরা বলি তখন অনেক ক্ষেত্রে আমরা ফিশ কালচার বা চাষের কথা বলি, কিন্তু যারা আমাদের প্রান্তিক যে মৎস্যজীবী, যারা নদীতে সমুদ্রে মাছ ধরে যারা জীবন জীবিকা নির্বাহ করে, তাদের কথা আমরা প্রায়শই আমাদের আলোচনায় আনি না। এই যে মৎস্যজীবী, তাদের জীবন জীবিকার উন্নয়নের জন্য একটি সার্বিক মৎস্যজীবী গ্রামীণ মডেল নিয়ে ইকোফিশ কাজ করেছে। আমরা সেই বিষয়টি নিয়ে আসলে শুনতে চাইবো নাহিদুজ্জামান ভাইয়ের কাছ থেকে আজকে যিনি আমাদের মাঝে আছেন। এবং নাহিদুজ্জামান ভাই আসলে ওয়ার্ল্ড ফিশের ইকোফিশ প্রজেক্টে কো ম্যানেজমেন্ট এক্সপার্ট হিসাবে কাজ করছেন। আমরা ওনার কাছ থেকে শুনতে চাইবো যে আসলে ওনাদের এই মডেলটি কি ছিল এবং সেটি কিভাবে আমাদের এই প্রান্তিক মৎস্যজীবীদেরকে কিভাবে তাদের জীবন জীবিকার উন্নয়নের লক্ষ্যে কাজ করতে পারে, এবং সেইটার মাধ্যমে আমাদের এই নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে কি ভূমিকা সেই মডেলটি রাখতে পারে। আমরা প্রথমে আমাদের সেই উদাহরণটি সম্পর্কে আমরা জানবো। আমি নাহিদুজ্জামান ভাইকে অনুরোধ করব যে উনি যদি সংক্ষেপে আমাদেরকে সেই মডেলটি সাথে একটু পরিচয় করিয়ে দেন। হ্যাঁ, ধন্যবাদ মোর্শেদ ভাই। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই বিএসএফ ফাউন্ডেশনকে, যে এই ধরনের একটি সমসাময়িক ইস্যু, গ্রামীণ অর্থনীতির পুনর্জাগরণ সমন্বিত উদ্যোগ বিষয়ে এখানে আলাপ আলোচনা করার জন্য। এবং আমি ধন্যবাদ দিতে চাই ডক্টর জয়নাল আবেদিন স্যারকে, এবং আমি দেখতে পাচ্ছি যে ডক্টর মিহির কান্তি স্যার রয়েছেন, যিনি এখন মূলত কাজ করছেন পল্লী সঞ্চয় ব্যাংক বা একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাথে উনি জড়িত রয়েছেন। এবং রয়েছেন ডক্টর আলী আজহার ভাই, যিনি দীর্ঘদিন কাজ করেছেন কমিউনিটি বেসড ফিশারিজ ম্যানেজমেন্টের জন্য, ফিশারিজ ম্যানেজমেন্টকে নিয়ে। আসলে আমরা সকলে জানি যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এবং এখানে একসময় হয় যে 2/3 ভূমি আমাদের কি বলে পানির নিচে থাকে।
এবং সেই কারণে আমরা সবসময় চিন্তা করি যে গ্রামীণ অর্থনীতিকে যদি চাঙ্গা করতে হয়, গ্রামীণ অর্থনীতিকে যদি টেকসই করতে হয়, তাহলে আমাদের যারা এই জলাভূমির চারপাশে রয়েছে, বিশেষ করে মিটন ভাই বলতেছিলেন, বিশেষ করে যারা আমাদের মৎস্যজীবী পরিবার রয়েছে, যারা এখনো পভার্টি লাইনের নিচে অবস্থান করতেছে, আমরা দেখেছি, তাদেরকে বাদ দিয়ে আমাদের গ্রামীণ অর্থনীতিটা আমরা চিন্তাই করতে পারি না। সেজন্য তাদেরকে আমাদের ফোকাস করতে হবে। একটু যদি আমি পিছনে ফিরে যেতে চাই, যে বাংলাদেশে এই জলাভূমি কেন্দ্রিক মৎস্য অধিদপ্তরের নেতৃত্বে এবং তার আশেপাশে আমরা জানি যে মৎস্য অধিদপ্তর একটি সরকারি প্রতিষ্ঠান। এর আশেপাশে বিভিন্ন উন্নয়ন সহযোগী রয়েছে, যেমন ওয়ার্ল্ড ফিশ এবং অন্যান্য সহযোগীদের নিয়ে প্রায় 80-র দশক থেকে এই ওয়েটল্যান্ড ভিত্তিক কাজ করে যাচ্ছে। এবং আমরা যদি দেখি যে আমরা যদি একটু শুরু করি এইভাবে, যে বাংলাদেশে কি বলে ফ্যাব 17 1992-93 সালে একটি জরিপ কার্যক্রম চালিয়েছিল এবং সেখানে আমরা ওপেন ওয়াটার ফিশারিজ ম্যানেজমেন্টের ধারণাটা খুব ভালোভাবে, বা বিজ্ঞানীরা ভালোভাবে ধারণাটি পাই। তারপরে পরে আমরা দেখতে পাই কয়েকটি এফোর্ট, যেমন কমিউনিটি বেসড ফিশারিজ ম্যানেজমেন্ট বা CBFM 1, CBFM 2, ওয়ার্ল্ড ফিশ এবং মৎস্য অধিদপ্তর এবং অন্যান্য প্রতিষ্ঠান এটিকে এগিয়ে নিয়ে যায়, এবং এটি ছিল মূলত ওয়েটল্যান্ড ভিত্তিক। এর ধারাবাহিকতায় ফোর্থ ফিশারিজ প্রজেক্ট আসে, তারা ওপেন ওয়াটার ফিশারিজ ম্যানেজমেন্ট নিয়ে বিশেষ করে হিলসা ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান প্রণয়ন করে, এবং সেখান থেকে শুরু। এর ধারাবাহিকতায় 2014 সালে মৎস্য অধিদপ্তর এবং ওয়ার্ল্ড ফিশ এনহান্স কোস্টাল ফিশারিজ ইকোফিশ নামে একটি প্রকল্প প্রণয়ন করে, এবং এটি অর্থায়ন করে USAID। মূলত আমরা যেটা শুরু করেছিলাম, যে বাংলাদেশে বিভিন্ন অ্যাপ্রোচ নিয়ে কাজ হয়েছে, টপ ডাউন অ্যাপ্রোচ ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আবার বটম আপ অ্যাপ্রোচের কথাও আমরা শুনি। তো আমরা শুরু করেছিলাম মৎস্য অধিদপ্তরকে সাথে নিয়ে, যে ইয়েস, টপ ডাউন অ্যাপ্রোচ এবং বটম আপ অ্যাপ্রোচকে যদি একসাথে মিশ্রিত করা যায়, তাহলে আমরা মনে হয় যে আমরা এই হিলসা ফিশারিজ ম্যানেজমেন্টটাকে অনেকটা স্ট্রেনথেন করতে পারবো, এবং সাথে সাথে আমরা যাদের নিয়ে কথা বলছি, জেলে ভাই ও বোনেদের উন্নয়ন করতে পারবো। আমরা দেখলাম যে আমরা যেটিকে সবচেয়ে গুরুত্ব দিয়েছি, কমিউনিটি এনগেজমেন্ট, এবং আমরা শুরু করেছিলাম 136টি গ্রাম থেকে। আমরা আস্তে আস্তে গ্রামীণ যারা জেলে ভাইরা আছে তাদেরকে অর্গানাইজ করতে শুরু করলাম, এবং আমরা হিলসা কনজারভেশন গ্রুপ করলাম। প্রায় 600টি আমরা হিলসা কনজারভেশন গ্রুপ করেছি, এবং 3 বছর ধরে আমরা তাদেরকে নার্সিং করেছি। আমরা গ্র্যাজুয়েশন অ্যাপ্রোচ রিভিউ করেছিলাম। আমরা একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমস্ত কিছু আমরা মিহির কান্তি স্যারের সাথেও যোগাযোগ করেছিলাম। তারপরে আমরা দেখলাম যে আমরা যদি পভার্টিকে অ্যাড্রেস করতে হয়, তাহলে আমাদেরকে এই পভার্টির সাথে ফিশারিজ ম্যানেজমেন্টকে ইন্টিগ্রেট করতে হবে। এই ফিশারিজ ম্যানেজমেন্টের সাথে আমাদের মহিলাদেরকে ইন্টিগ্রেট করতে হবে। আমরা তখন কমিউনিটি সেভিংস গ্রুপ CSG নামে একটি মহিলাদের একটি দল গঠন করলাম, গ্রুপ গঠন করলাম। প্রত্যেকটি গ্রামে আমরা প্রায় 148টি করেছি, তারা 100 টাকা করে সেভিং করেছে, এবং আমরা পরবর্তীতে যখন 25,000 টাকা হয়েছে তখন তাদেরকে আমরা 25,000 টাকা দিয়েছি। এমনি ভাবে 148টি গ্রুপে এখন প্রায় 1.5 কোটি টাকা মতো সেভিংস হয়েছে, এবং সেখান থেকে তারা ছোট ছোট ঋণ নিয়ে, যাতে করে অল্প বিস্তর হলেও, আমরা জানি যে দাদন একটি সমস্যা এবং এটি একটি এক্সপ্লয়টেটিভ একটি প্রথা চালু হয়ে আসতেছে। এই দাদন থেকে যাতে আমরা মুক্ত করতে পারি, সেজন্য আমরা এই ধরনের উদ্যোগ নিলাম। এখানেই শেষ নয়, আমরা গ্রাম ভিত্তিক সংগঠন গড়ে তুললাম, আমরা ইউনিয়ন ভিত্তিক কো ম্যানেজমেন্ট আমরা তৈরি করলাম, আমরা উপজেলা
কো ম্যানেজমেন্ট কমিটি গঠন করলাম, আমরা জেলা ভিত্তিক সহ ব্যবস্থাপনা কমিটি গঠন করলাম। এখন আমরা চেষ্টা করতেছি যে বাংলাদেশের গভর্নমেন্টের যে টাস্ক ফোর্স কমিটি রয়েছে তার সাথে মিলিত হয়ে টপ ডাউন এবং বটম আপ এই দুটি অ্যাপ্রোচ ইন্টিগ্রেট করে যাতে করে ফিশারিজ ম্যানেজমেন্ট করা যায় সেই ব্যবস্থাপনার দিকে আমরা এগোচ্ছি। এখানে বলে রাখা ভালো যে তৎকালীন আমাদের মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর সৈয়দ আরিফ আজাদ স্যারের অনুরোধে আমরা দুটি গ্রামে পরীক্ষামূলকভাবে রেজিলিয়েন্ট মডেল ভিলেজ আমরা শুরু করি এবং এটির উদ্দেশ্য ছিল যে এটি একটি হলিস্টিক অ্যাপ্রোচ। আমাদের শুধু ইনকামকে অ্যাড্রেস করলে হবে না, লাইভলিহুডের প্রত্যেকটা আসপেক্টস, যেমন সুপেয় পানি, যেমন রাস্তাঘাট, তাদের ক্যাপাসিটি বিল্ডিং, তাদের ইনস্টিটিউশন, তাদের গভর্নেন্স, তাদের হেলথ, সমস্ত কিছুকে হলিস্টিকলি অ্যাড্রেস করে একটা জেলে জনগোষ্ঠীর ট্রান্সফরমেটিভ লাইভলিহুড কে অ্যাড্রেস করা। এবং এই পরীক্ষামূলক ব্যবস্থার একটা উদ্দেশ্য ছিল দুটি গ্রামে আমরা দেখব যে কিভাবে লাইভলিহুডটাকে ট্রান্সফর্ম হচ্ছে। আপনারা জানেন যে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যে লাইভলিহুড ট্রান্সফরমেশন দেখার সেই অভিজ্ঞতা নিয়ে আমাদের তখন কথা হচ্ছিল যে ওয়ার্ল্ড ব্যাংকের যে সাস্টেনেবল কোস্টাল মেরিন ফিশারিজ প্রজেক্ট এখন অনগোয়িং রয়েছে, সেই প্রজেক্টে 100টি গ্রামে আমরা কি বলে এই ধারণাটাকে স্কেল আপ করতে পারবো। এবং আমরা দেখেছি যে আমরা যদি হলিস্টিক্যালি যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে তাদের লাইভলিহুড ট্রান্সফরমেশন হবে। লাইভলিহুড ট্রান্সফরমেশন যদি হয় তারা ডাইভার্সিফাইড ভ্যালু চেনে তারা যুক্ত হবে এবং তখন দেখা যাবে যে ফিশারিজের উপর কিছুটা চাপ কমবে। এবং আপনারা জানেন, আমি এও বলে রাখি যে আপনারা জানেন কয়দিন আগে প্রথম আলোতে আমরা দেখেছি যে এখানে হিলসা ফিশারিজের সাথে যারা জড়িত তারা মাত্র আমাদের 4% টোটাল ইনকামের, যে মাছ থেকে যে ইনকামটা হয় 4% তারা পায়। তার মানে আমরা যে ইলিশের এত দামে আমরা কিনতেছি, প্রায় 27,500 কোটি টাকা এখানে তার সেল ভ্যালু, কিন্তু অনলি 4% আমাদের কি বলে মৎস্যজীবীরা পাচ্ছে। তো সেই জন্য আমরা বিশ্বাস করি যে আমাদের জেলে জনগোষ্ঠীর যদি আমাদের উন্নয়ন করতে হয় এবং গ্রামীণ অবকাঠামোকে গ্রামীণ অর্থনীতিকে যদি উন্নয়ন করতে হয় তাহলে আমাদেরকে একটু চিন্তা করতে হবে হু পেজ হু গেইন। তারা কষ্ট করে মাছ ধরে কিন্তু আমরা পাচ্ছি না। সেজন্য কি বলে ইকোফিশ আরো একটি উদ্যোগ নিয়েছিল হিলসা কনজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড, যেটি ইনিশিয়ালি প্রজেক্ট থেকে 3.5 কোটি টাকা দেওয়া হয়েছে। এবং আমাদের নাহিদ ভাই, আমরা যদি জাস্ট ওই যে রেজিলিয়েন্ট মডেল মানে মডেল ভিলেজ যেটি বলেছেন আপনি, এটা কি যদি আমরা আরেকটু যদি কোনো পয়েন্ট থাকে আপনি যদি বলেন, কারণ আমরা ইকোফিশ তো ডেফিনেটলি অনেক কাজ করে। আজকে আমরা মূলত আলোচনা করতে চাচ্ছি আমাদের সমষ্টিক উদ্যোগগুলো আসলে কেমন ভাবে কাজ করছে সেটি জানার জন্য। তো আপনি যে দুটি মডেল ভিলেজের কথা বলেছেন সেটার এখনকার কতদিন হয়েছে এবং এখনকার পরিস্থিতি কি? জি মোর্শেদ ভাই, থ্যাংক ইউ। আমরা এই প্রজেক্টটি শুরু হয়েছিল 2014 সালে এবং আমরা প্রথমে গ্রামে শুরু করি। গ্রাম থেকে প্রথম বছর 15 সালে আমরা গ্রামে কাজ করি। তারপরে আমরা চিন্তা করলাম যে না, গ্রাম থেকে আমাদের যে ল্যান্ডিং সেন্টার গুলো আছে সেখানে কাজ করতে হবে। সেখানে আমরা শিফট করলাম 2016 সালে, মানে গ্রাম এবং ল্যান্ডিং সেন্টার। তারপরে আমরা চিন্তা করলাম যে আমাদের কিছু মডেল ভিলেজ ক্রিয়েট করা দরকার। দুটি গ্রাম, ভোলার বলরামসুরা, ভোলা সদরের এবং চাঁদপুরের আমাদের উত্তর বগুলা গ্রাম, এই দুটি গ্রামে আমরা কার্যক্রম শুরু করি। আমরা সেখানে সুপেয় পানির ব্যবস্থা করি, আমরা সেখানে স্যানিটেশনের ব্যবস্থা করি, আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং দিই, ইভেন কিছু কিছু রাস্তাঘাট তৈরিতে আমরা সহযোগিতা করি অল্প বিস্তর ক্যাশ ফর ওয়ার্ক টাইপের। এবং আমরা ইউনিয়ন পরিষদকে খুব ভালোভাবে মানে কানেক্ট করি, উপজেলা প্রশাসনের সাথে কানেক্ট করি এবং যত ধরনের সার্ভিস অ্যাক্টর আছে তাদেরকে মানে কানেক্ট করি। আমরা ছোট ছোট লাইভলিহুড এন্টারপ্রাইজ, এআইজে এন্টারপ্রাইজের তাদেরকে
অ্যাসেট ট্রান্সফার করি এবং তাদেরকে মার্কেটিং এ সহযোগিতা করি। এইভাবে হলিস্টিকলি আমরা দেখেছি যে আমরা শুরু করেছিলাম বেজলাইনে 7,000 টাকা ইনকাম, এখন প্রায় তারা মাসে প্রায় বলা যেতে পারে যে তাদের 60 থেকে 70 ভাগ তাদের ইনকাম বেড়েছে এবং অন্যান্য সুযোগ সুবিধা বেড়েছে। তো আমি এই পর্যন্তই রাখি মোর্শেদ ভাই, পরবর্তীতে সুযোগ হলে আমি বলবো আর কি। আমি জাস্ট একটা পয়েন্ট খুব সংক্ষেপে আপনি বলবেন আমাকে, সেটা হচ্ছে যে অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, কিন্তু আমি একটা জিনিসে আগ্রহী যে এই যারা মৎস্যজীবী তাদেরকে তারা যে মাছটা ধরে সেটি বিক্রির সাথে কোনো ইনিশিয়েটিভ মানে কালেকটিভলি তারা এটাকে, আপনি যেটা বললেন যে মাত্র 4% যেখানে তারা এখন পায়, বেনিফিটটা পায়, সেটাকে বাড়ানোর কোনো উদ্যোগ সেখানে ছিল কিনা? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনি জানেন যে এই ম্যানেজমেন্ট প্রক্রিয়াটা মানে একটি ধারাবাহিক প্রক্রিয়াটা এবং ধীরে ধীরে হবে। আমি আগে বলেছি যে আমরা সহ ব্যবস্থাপনার মাধ্যমে সবকিছু দেখতে চাই। সেজন্য আমরা যেটি করার চেষ্টা করতেছি যে প্রথমে তাদের দাদন সাইকেলটাকে ব্রেক করা যায় কিনা আমরা দেখতেছি এবং কিছু কিছু ক্ষেত্রে ব্রেক করতেছি যাতে করে তারা ফেয়ার প্রাইসটা পায়। এবং আমরা আশা করতেছি যে আস্তে 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 সকল স্টেক হোল্ডারকে যদি আমরা সংযুক্ত করতে পারি তাহলে ভবিষ্যতে তারা ফেয়ার প্রাইস পাবে এবং আমরা চাচ্ছি যে ভ্যালুয়েশন করতে, ভ্যালুয়েশন করলে দেখা যাবে যে তারা ফেয়ার প্রাইস পাবে। ধন্যবাদ মোর্শেদ ভাই। থ্যাংক ইউ মেহদুজ্জামান ভাই। আমরা আসলে একটা খুব সুন্দর একটা উদাহরণ শুনলাম যেটা আমাদেরকে আমার ভবিষ্যতে হয়তো আমাদের এই মৎস্যজীবীদের জীবন জীবিকা উন্নয়নের একটি সাস্টেনেবল মডেল আমাদেরকে পথ নির্দেশ করবে। এই মডেলটিকে যেটা বলা হলো যে আসলে ওয়ার্ল্ড ইকোফিশের এই উদ্যোগটিকে ধরে নেওয়া হয়েছিল যে আরো বেশি স্কেল আপ করা হবে পরবর্তীতে আমাদের ডিপার্টমেন্ট অফ ফিশারিজ যে এখন যে বর্তমান যে বড় প্রজেক্টটি চালু আছে যে সাস্টেনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট যেটি আছে, এবং যেই প্রকল্পের যে প্রকল্পটিতে এই মৎস্যজীবীদের উন্নয়নের সাথে যে উদ্যোগগুলো সেটাকে আসলে ম্যানেজমেন্টের সাথে এক্সপার্ট হিসাবে কাজ করছেন আমাদের ডক্টর সৈয়দ আলী আজহার ভাই এখানে আছেন। আমরা ওনার কাছ থেকে শুনবো যে আসলে একটি উদাহরণ আমরা শুনলাম, এখনকার যে প্রকল্পটি চলছে সেটি আসলে কতটুকু এটাকে ক্যারি ফরওয়ার্ড করেছে অথবা কতটুকু ইম্প্রোভাইজ করেছে আমাদের এই মৎস্যজীবীদেরকে উন্নয়নের জন্য। সৈয়দ আলী আজহার ভাই, আপনার মাইকটা ওপেন করে নিতে হবে, আনমিউট করেন। Bluetooth mode. হ্যালো, Connect to the Bluetooth. শুনতে পাচ্ছেন মুর্শেদ ভাই? হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রথমেই মুর্শেদ ভাই আপনাকে ধন্যবাদ যে এই ধরনের একটা প্রোগ্রাম আয়োজনের জন্য। আমি সৌভাগ্যবান যে মিহিরকান্তি স্যারকে অনেকদিন পর স্যারের সাথে কথা বলার সুযোগ হচ্ছে আজকে। সেই সাথে আরো অনেকেই নাহিদের সাথে কথা হয় যদিও মাঝে মধ্যে। তারপরে আমি যেটা বলতে যাচ্ছি যে আসলে ইকোফিশ যে ফার্স্ট ফেজে লার্নিং ছিল অনেক। এরপরেও আমাদের ওয়েটল্যান্ডে আমরা জানেন যে কমিউনিটি বেসড যে এবং কো ম্যানেজমেন্ট যে অ্যাপ্রোচে যে প্রজেক্টগুলো ছিল, যেমন আমি মাস ফেজ 1, ফেজ 2, তারপর CBFM 1, CBFM 2, তারপর আইপেক প্রজেক্ট, রেল প্রজেক্ট, WBRP প্রজেক্ট, এই প্রজেক্টগুলো সবগুলোতে আমার কাজ করার সুযোগ হয়েছে। তো এই প্রজেক্টেরও অনেক লার্নিং ছিল, কমিউনিটি বেসড ম্যানেজমেন্টের যে অ্যাপ্রোচটা ছিল সেই অ্যাপ্রোচের উপরে এবং কো ম্যানেজমেন্ট অ্যাপ্রোচের উপরে। এরপর ইকোফিশ, তো সেই লার্নিং এর উপর ভিত্তি করেই কিন্তু অনেকগুলা বিষয় আমাদের সাস্টেনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টে এসছে, তো বিশেষভাবে ইকোফিশ। তো সেখানে যে বিষয়টা একটা বেসিক ডিফারেন্স আমি বলবো যে ওয়েটল্যান্ডের ক্ষেত্রে যে প্রজেক্টগুলো ইতিমধ্যে আমরা ইমপ্লিমেন্ট করেছি সেগুলোতে একটা সমস্যা ছিল। আপনারা সবাই জানেন যে প্রথমে ভূমি মন্ত্রণালয় থেকে জলমহাল বা যে ওয়েটল্যান্ডগুলা বা বিল বা নদী ইজারা নেওয়ার প্রশ্ন ছিল 6 বছর বা 10 বছরের যে পলিসি অনুযায়ী, কিন্তু মেরিন রিসোর্সের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা নাই। তো ওয়েটল্যান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই সমস্যা থাকার কারণে অনেক সময় আমরা কো ম্যানেজমেন্ট বা কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ ইমপ্লিমেন্ট করতে যাই আমরা অনেক সমস্যা ফেস করেছি। তো আমি নিজেও আইপেক প্রজেক্টে থাকা অবস্থায় বেশ কিছু প্রজেক্ট চলাকালীন সময়ে বেশ কিছু ওয়েটল্যান্ড আমরা পাইনি, যার ফলে অনেক সমস্যা আমরা পড়েছিলাম। তো যাই হোক,
আহ, এই সমুদ্রের ক্ষেত্রে আমরা আশা করি যে যে আমরা সাস্টেনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট শুরু করেছি আমরা, সেটা এই সমস্যাগুলো থাকবে না, কারণ এখানে ইজারা নেওয়ার কোনো ইস্যু নেই। তো এই প্রজেক্টটা মূলত 2018 সন থেকে শুরু হয়, কিন্তু বিভিন্ন পলিসি ইস্যু এবং অন্যান্য কারণে আমরা ইতিমধ্যেই প্রায় 1.5 বছর কাজ করতে পারি নাই। 1 বছর আমরা পলিসি ইস্যুর কারণে কাজ করতে পারি নাই, আর 6 মাস পর্যন্ত আমরা কোভিডের কারণেও কাজ করতে পারি নাই ফিল্ডে। যার ফলে গত অর্থ বছরের শেষের দিকে আমরা কাজ শুরু করেছি মাত্র এই প্রজেক্টের এই থার্ড কম্পোনেন্ট। বিশেষ করে এই থার্ড কম্পোনেন্টই বেসিক্যালি ফিশারম্যান বা ফিশার্সদের লাইভলিহুড এবং রিসোর্স ম্যানেজমেন্টের সাথে জড়িত। তো এইখানে আমাদের সাথে যে ফিল্ডে ইমপ্লিমেন্টেশনে কো ইমপ্লিমেন্টার হিসাবে এসডিএফ বা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটা সংস্থা জড়িত, যারা ফিল্ডে কাজ করছেন। গত অর্থ বছরের শেষের দিকেই তারা মূলত ফিল্ডে কাজ শুরু করেন। এই প্রজেক্টের আমরা যে ইকোফিশিয়াল লার্নিং এর সাথে জড়িত অনেকগুলো বিষয় আছে। তারপরে আমরা বলবো যে এই এর কভারেজ 45টা উপজেলা এবং 13টি জেলা। এই 13টি জেলায় আমাদের 54,000 হাউস হোল্ড ফিশার্সদের এবং আমাদের টার্গেট 45,000 ফিশার্স রেজিস্ট্রেশন আমাদের বেনিফিশিয়ারি যারা হবেন। তো সেই ক্ষেত্রে আমরা বিরাট একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এই প্রকল্পে। সেই প্রকল্পের এই হাউসগুলোকে ইতিমধ্যেই বেসলাইন সার্ভে ইতিমধ্যে ইনিশিয়েট করা হয়েছে। এই প্রকল্পের আওতায় এই প্রজেক্টের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইতিমধ্যে যে কমিউনিটি মোবিলাইজেশন শেষ করেছে ইতিমধ্যে, এবং আমরা যেটা করব যে 45টা উপজেলায় এভারেজে প্রতি উপজেলায় 10টা ভিলেজ ফিশার্স ভিলেজ হিসাবে আমরা চিহ্নিত করেছি, এবং 450টা প্রাথমিকভাবে আমরা নির্বাচন করেছি, যেটা নাকি ফাইনাল অ্যাপ্রুভালের অপেক্ষায়। এই 450টা গ্রামে আমরা কাজ করব। সেই 450টা ফিশার্স ভিলেজের মধ্যে শেষের দিকে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে 150টা গ্রামকে আমরা মডেল ভিলেজে রূপান্তর করব। প্রাথমিকভাবে এই 450টাতে যে কাজগুলো করা হবে সেখানে আমরা প্রথমে তাদের আমরা আগে বলছি মোবিলাইজেশন কাজ শেষ হয়েছে, এবং বর্তমানে পার্টিসিপেটরি আইডেন্টিফিকেশন অফ পুয়ার এবং পার্টিসিপেটরি আইডেন্টিফিকেশন অফ ভালনারেবিলিটি অ্যানালাইসিস পিভিএ এর মাধ্যমে আমরা বেনিফিশিয়ারিজের আইডেন্টিফিকেশন এটা চলমান আছে বর্তমানে। তো আমাদের হয়তো এই মাসের মধ্যে এই কাজগুলো শেষ হবে। শেষ হওয়ার পর এই 450টা গ্রামেই গ্রাম পর্যায়ে সিডিডি অ্যাপ্রোচে বিভিন্ন কমিউনিটি ইনস্টিটিউশন গঠন করা হবে। তো সিডিডি অ্যাপ্রোচের সাথে আমরা যে কমিউনিজমেন্টের অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচকে আমরা কম্বাইন করব। এরপরে আমরা এখনো কমিউনিজমেন্ট অ্যাপ্রোচের সংগঠন আমরা করি নাই, শুধুমাত্র জেলা এবং উপজেলা পর্যায়ে আমরা কমিটি করেছি কমিউনিজমেন্ট অ্যাপ্রোচে, এবং গ্রাম পর্যায়ে আমরা করতে পারি নাই যে আমাদের সিডিডি অ্যাপ্রোচের সংগঠনগুলো শেষ হওয়ার পর আমরা শুরু করব। তো আমরা প্রথমেই তাদেরকে তিন ভাবে তাদেরকে সহায়তা দিব এই গ্রামগুলো হওয়ার পরে। প্রথমে ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য তাদের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ফান্ড বলে ফান্ড, সেই ফান্ড দিব তাদেরকে ব্যাংকের অ্যাকাউন্টে। এরপর আমরা দিব রিভলভিং ফান্ড, ইন্টারনাল ঋণ প্রবাহের জন্য, এবং আরেকটা ফান্ড থাকবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। তিনটা খাতে আমরা প্রায় 25 লক্ষ থেকে 30 লক্ষ টাকা এদের ফান্ডে আমরা দিয়ে দেবো প্রজেক্টের এসডিএফ এর মাধ্যমে। এসডিএফ টোটালটা হ্যান্ডেল করবেন, এবং আমরা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং এর ক্ষেত্রে যে ফান্ডটা দিব প্রায় 10 লাখ টাকার মতো প্রতি সংগঠনে। এই সংগঠনগুলায় তাদের ক্যাপাসিটি বিল্ড আপের জন্য ব্যবহার হবে, এবং ইনফ্রাস্ট্রাকচার ফান্ডটা ব্যবহার হবে তাদের এলাকায় ছোট রাস্তা মেরামত, বা কারো বাড়িতে একটা টিউবওয়েল প্রয়োজন, বা কারো চিকিৎসার জন্য সাহায্যের প্রয়োজন, বিপদের সময় তাদের সাপোর্ট দেওয়া প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজে। এবং আরেকটা ফান্ড থাকবে তাদের রিভলভিং ফান্ড, যেটা নাকি আমরা স্বাবলম্বী ফান্ড বলি, সেটাই ইন্টারনাল ঋণ প্রবাহ বা ক্রেডিট দেওয়ার জন্য এই ফান্ডটা ব্যবহার হবে। তো এটা রিভলভিং হবে। তো সেইখানে সিডিডি অ্যাপ্রোচে যে সংগঠনগুলো হবে তারাই সিদ্ধান্ত নিবে এই ফান্ডটা কারা পাবে, কিভাবে প্রবাহ হবে, এবং কাকে কত টাকা দেওয়া হবে। কিছু নীতিমালা রয়েছে এসডিএফ এর, সেই নীতিমালার ভিত্তিতেই এগুলো দেওয়া হবে। সেখানে আমরা কমিউনিটি অপারেশন ম্যানুয়াল নামে একটা ম্যানুয়াল আছে, সেটা অ্যাপ্রুভ বাই মিনিস্ট্রি এবং ওয়ার্ল্ড ব্যাংক, সেই ম্যানুয়ালটা ফলো করা হবে। তো এইখানে আমরা এই মাস থেকে
এই মাসে আমাদের মোটামুটি গ্রাম পর্যায়ে যে সংগঠন সিডিড অ্যাপ্রোচ এটা প্রায় শেষ হবে বলা যায়। 450 একাডেমি 400 সংগঠন, এবং এই সংগঠন হবে আমব্রেলা এক্সিকিউটিভ কমিটি বা আমাদের ভিলেজ কাউন্সিল নামে সংগঠনটা হবে। এটা একটা এক্সিকিউটিভ কমিটি, তার আওতায় বিভিন্ন ছোটখাটো সংগঠন হবে, যেমন ক্রেডিট অর্গানাইজেশন থাকবে শুধুমাত্র মহিলাদেরকে নিয়ে, এবং অন্যান্য সংগঠন এইভাবে করা হবে আপনার ওই এক্সিকিউটিভ বডি বা আপনার কাউন্সিলের আওতায়। তো এরপর আমরা যাব তাদের বিভিন্ন কার্যক্রমের দিকে। প্রত্যেকটা যে 450টা যে সংগঠন সৃষ্টি করা হচ্ছে, সেই সংগঠনের যে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, তাদের সেই ব্যাংকের অ্যাকাউন্টে মানে আস্তে আস্তে সেই ফান্ডগুলা ট্রান্সফার করা হবে এবং সেই কার্যক্রম ফিল্ডে করা হবে। এখানে আমাদের ফিশিং প্রেশারটা কমানো, ফিশিং প্রেশার যদি কমাইতে হয় সেখানে আপনার জেলেদের সংখ্যা কমাতে হবে, ইফোর্টসের সংখ্যা কমাতে হবে। এটা করতে গেলে অনেক জেলেদের লাইভলিহুডের অপশনসের বিষয় জড়িত, সেখানে জেলেদেরকে বিভিন্ন ক্যাপাসিটি। আমরা আজহার ভাইকে বোধহয় উনি ওনার ইন্টারনেটের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। আবার উনি আসলে হয়তো কথা বলবেন। আমি একটু মিহির স্যারের দৃষ্টি আকর্ষণ করছি যে স্যারের তো ভূমিকাতে আমরা শুনলাম যে স্যার আসলে বাংলাদেশের গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে এবং পরিবেশ উন্নয়নের অনেক ক্ষেত্রেই আসলে স্যারের একটা বিশাল ভূমিকা ছিল। এখন উনি যে স্যার যেই সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন, পল্লী সঞ্চয় ব্যাংক, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আমাদের গ্রামীণ যে অর্থনীতি সেটাকে আসলে পুনর্জাগরিত করা। আজকে যে আমাদের টাইটেল, সেটার একটা বড় ইনস্টিটিউশনাল ব্যাকআপ হচ্ছে এই পল্লী সঞ্চয় ব্যাংক। সো স্যারের কাছ থেকে আমরা একটু শুনবো। আজহার ভাই, আপনার কাছে আমরা আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। জি মুর্শেদ ভাই, থ্যাংক ইউ। তো আমরা মিহির স্যারের কাছ থেকে যেটা জানতে চাইবো যে স্যার, আপনার যে পল্লী সঞ্চয় ব্যাংক, এই ব্যাংকের আসলে কোনো ম্যান্ডেট আছে কিনা এই যে সমষ্টি গ্রামীণ উন্নয়ন, যেটাকে আমরা যদি একটা কম্প্রিহেনসিভ ভিলেজ ডেভেলপমেন্টের কথা বলি, আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের বর্তমান সরকারের যে একটি বিষয় আছে আমার গ্রামকে শহরের সুবিধাগুলোকে পৌঁছে দেওয়ার, সেক্ষেত্রে পল্লী সঞ্চয় ব্যাংকের ভূমিকাটা কি? এবং একই সাথে আমাদের বিসিএফের যে ইন্টারেস্টের জায়গাটি, আমরা যেটা মনে করছি যে নিরাপদ খাদ্য উৎপাদন করতে হলে গ্রাম পর্যায়ে মানুষকে সংগঠিত করতে হবে, গ্রামের অর্থনীতিকে, কৃষি অর্থনীতিকে আরো বেশি বেগবান করতে হবে, সেক্ষেত্রে আমাদের এই পল্লী সঞ্চয় ব্যাংক কি ভূমিকা রাখছে বা রাখবে আপনার পরিকল্পনার মধ্যে আছে? আমরা সেটা বিষয়ে আপনার কাছ থেকে মতামত চাই। ধন্যবাদ। যে এই আজকে এই গ্রামীণ অর্থনীতি পুনর্জাগরণ এবং সামষ্টিক উদ্যোগ বিষয়ে এই আলোচনাটা হচ্ছে। আসলে এই পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান ভিত্তি হলো আমার মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম উদ্যোগ হলো যে আমার বাড়ি, আমরা একটি বাড়ি একটি খামার ছিল প্রকল্প, বা এখন হলো এটা আমার বাড়ি আমার খামার, এবং এটা প্রাতিষ্ঠানিকভাবে অব্যাহত রাখার জন্য করা হয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক। তো এর ভূমিকার পিছনে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি। সেটা হলো যে আমরা দেশটাকে অনেকভাবে বলে গরিব, বাংলাদেশ কখনোই গরিব দেশ না। বাংলাদেশ একটা ধনী সিস্টেম বিবেচনায় বা বৈচিত্র্য বিবেচনায় বাংলাদেশ ধনী দেশ। আর কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলগুলাই বলা হয় মেগা বায়োডাইভার্সিটি রিজিয়ন। বাংলাদেশ এই অঞ্চলে অবস্থিত। এবং আরেকটা হলো আমরা বেশি ধনী আরেকটা কারণে, যে আমাদের জনপ্রতি মিষ্টি পানির প্রাপ্যতা পৃথিবীর জনপ্রতি মিষ্টি পানির গড় প্রাপ্যতার 3 গুণ বেশি। তো কিন্তু আমাদের আবার হলো যে পপুলেশন ডেন্সিটি অত্যন্ত বেশি। আমাদের পপুলেশন ডেন্সিটি ভারতের থেকে 3.5 গুণ বেশি, আবার চীনের থেকে 8 গুণ বেশি। কিন্তু এরপরও, কারণ এই দুটো দেশ হলো জনবহুল, তাদের থেকে আমাদের জনবহুল। কিন্তু আমাদের আবার একটা সুবিধা হলো পৃথিবীতে সবচেয়ে কাল্টিভেবল ল্যান্ড কিন্তু আমাদের বেশি। আমাদের আনুপাতিক হারে আমাদের প্রায় 66% ল্যান্ড হলো কাল্টিভেবল, যেটা চীনে হলো মাত্র 12%, ভারত এটা 57%। তা আমাদের কাল্টিভেবল ল্যান্ড আনুপাতিক হারে বেশি, আমাদের বৃষ্টি পানির প্রাপ্যতা বেশি, আমাদের নদী এবং প্লাবন ভূমি বেশি। বর্ষাকালে আমাদের টোটাল দেশটাই প্রায় প্লাবন ভূমি। সেই ক্ষেত্রে মৎস্য চাষ এবং অন্যান্য একই চাষের সুবিধাজনক বেশি।
আরেকটা বেনিফিট হলো যে আমরা কিন্তু একটা ডেমোগ্রাফিক ট্রানজিশন একটা অতিক্রম করছি। আমরা এটাকে বলা হয় ডেমোগ্রাফিক বোনাস পিরিয়ড, অর্থাৎ যেখানে কর্মক্ষম লোকের সংখ্যা বেশি। আমাদের এখন কর্মক্ষম লোক যেটা ধরা হয় 15+ থেকে 65 পর্যন্ত, এই লোকের পার্সেন্টেজ এখন প্রায় 66%। এইটা কিন্তু এটা এখন মানে হাইয়েস্ট, এটা কন্টিনিউ করবে আরো প্রায় 2031 পর্যন্ত এটা ঊর্ধ্বগতি থাকবে, এবং এরপরেও 2041 পর্যন্ত 2040 পর্যন্ত এটা কন্টিনিউ করবে। এই জন্য বলা মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য বলেছেন যে আমরা 2041 সালের মধ্যে আমাদের উন্নতি দেশ হবে। আমাদের হয় আমরা উন্নতি দেশের মধ্যে হবে, আইদার একটু তখন এটা আমাকে এটা বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জন হবে। এটা এই সময় আইদার হইলে এটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হবে, আর যদি অর্জন করতে না পারি তাহলে এটা ডেমোগ্রাফিক ডিজাস্টার হবে। কাজেই আমাদের এটা অর্জন করতেই হবে, এর কোনো বিকল্প নাই। এই জন্য এই মাননীয় প্রধানমন্ত্রী এই বলছেন, এবং এই জন্য যে কাজটা করা হচ্ছে গ্রামীণ অর্থনীতি এবং এর হিসাবে মানে এর পশ্চাৎভূমি হিসাবে আমার মানে যে হচ্ছে 191 জন হচ্ছে, যেখানে 1 কোটি লোকের কর্মসংস্থান হবে। এর পশ্চাৎভূমি হলো গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ অঞ্চল। কারণ আমার এখনো কিন্তু আমার 64% পিপল আমার গ্রামে পল্লী অঞ্চলে বসবাস করে। কাজে এত আছে, কাজে আমার হলো আমার ইকোসিস্টেম সমৃদ্ধ। আর ইকোসিস্টেম সমৃদ্ধ হলে কৃষি, বিভিন্ন সেক্টর, কৃষি, মৎস্য, লাইভ স্টক, পোল্ট্রি, সব সেক্টরে কিন্তু প্রোডাক্টিভিটি সুযোগ বেশি। কাজেই সেই সব বিবেচনায় এই আমার একটি আমার প্রকল্প গ্রহণ করা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গ্রহণ করা হয়, এবং এখন এই মাধ্যমে গঠিত হয়েছে 1,25,000 সমিতি। সবগুলোর নাম আমার বাড়ি আমার খামার সমিতি। এই 1,25,000 সমিতির মাধ্যমে 56 লক্ষ পরিবারকে সম্পৃক্ত করা হয়েছে। এবং কিন্তু যেহেতু আমাদের ইকোসিস্টেম একটা বড় বিষয়, এবং ইকোসিস্টেম এটা রিনিউয়েবল রিসোর্স, এবং এটা যদি আমরা সংরক্ষণ ঠিকমতো না করি ওই কমিউনিটি পার্টিগুলোর সাথে, তাহলে কিন্তু এটা ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। কারণ রিনিউয়েবল রিসোর্স কোনোদিন এটা হবে, পুনর্ভরণের ক্ষমতা থাকতে হবে, এবং সেই পুনর্ভরণের ক্ষমতা যদি আমরা হারাই তাহলে ইকোসিস্টেম সার্ভিস এর সেবাটা হবে এবং প্রোডাক্টিভিটি কমে যাবে। এবং সেই কারণে ইকোফিশ এবং অন্যান্য সামষ্টিক উদ্যোগ কাজ করছে, যে কো ম্যানেজমেন্ট কাজ করছে, আমরাও কাজ করছি। আমাদের সমিতি 1,25,000 এর মধ্যে 2,000-এর বেশি সমিতি আছে আমাদের ইকোসিস্টেম নির্ভর পিপল। সেখানে ইলিশ সংরক্ষণ সমিতি আছে, বন সংরক্ষণ সমিতি আছে, প্রকৃতিয় পাখি সংরক্ষণ সমিতি আছে, ডলফিন সংরক্ষণ সমিতি আছে, ইকো ট্যুরিজম সমিতি আছে। কাজেই এই আমাদের, কারণ ইকোসিস্টেমে বিনিয়োগ করলে যে কি লাভ হয়, এর ব্রিলিয়ান্ট এক্সাম্পল হলো হিলসা, যেটা একটু আগে বললেন। আমাদের প্রোডাক্টিভিটি নেমে গেছিল প্রায় 2 লাখ মেট্রিক টনে। এরপরে যাত্রা সংরক্ষণ কর্মসূচি আছে, গাভীর হিলসা মাইল সংরক্ষণের কর্মসূচি আছে, এবং যেখানে প্রতি বছর বিভিন্ন গভর্নমেন্ট উদ্যোগ আছে, বেসরকারি উদ্যোগ আছে। গভর্নমেন্ট এখানে প্রতি বছর প্রায় গড়ে 50,000 মেট্রিক টন চাল করে উদ্যোগের সাথে দেওয়া হয়। তার মাসে দেওয়া হয় 40 কেজি বা 45 কেজি চাল। এই 50,000 মেট্রিক টন চালের দাম কত? 150 কোটি বা 160-170 কোটি। মাছ বাড়ছে প্রায় 3.5 লাখ টন মেট্রিক টন বেশি, যার দাম যদি 700 টাকা কেজি দ্বারা হয় তাহলে প্রায় 25,000 কোটি। মানে তারা 160-170 কোটি টাকা বিনিয়োগ করে বা উদ্যোগ নিয়ে 25,000 কোটি টাকা বিনিয়োগ, এটা ইকোসিস্টেমে সম্ভব। এবং এইটাকেই বলা হয় পেমেন্ট ফর ইকোসিস্টেম সার্ভিস। এটা ইন্টারন্যাশনালি বলা। আমরা এই জন্য আমরা বন্ধুকুল বনে সংরক্ষণে আমরা কাজ করছি, আমরা রাতারগুল বন সংরক্ষণে কাজ করছি, পল্লী সঞ্চয় ব্যাংক, সেখানে আমরা সমিতিগুলোকে আমরা সার্ভিস বিভিন্ন এইভাবে কাজে আমাদের এই উদ্যোগ আমাদের আছে। আরো যেমন একটু বললেন যে ফেয়ার প্রাইস, এটা ফেয়ার প্রাইস করতে হবে, ইনশিওর করতে হবে। এখন দাদনের থেকে যারা মাছ ধরে, যেমন গতকালের কথা এই পত্রিকা এসেছে যে দাদনের কবলে একটা বা দাদনে তারা আছে। ফেয়ার প্রাইস ইনশিওর করার পর আমাদের কিছু উদ্যোগ আছে, যেমন আমরা এই যে এবারে বড় উঠানোর পরে, বড় ধান উঠানোর পরে যার সাথে সাথে বিক্রি না করে তার বাড়িতে রেখে দেয়, এই জন্য আমরা তাদের সেই টাকা দিয়েছি, মাত্র 5% সুদে টাকা দিয়েছি সার্ভিস চার্জে, যে এই ফসলটা তার ঘরে থাকবে। আমরা এই সব গ্রেইনে আমরা কাজ করছি, ওই আলু এবং অন্যান্য সবজি ফসলেও তাদের যে ফসলটা তার ঘরে থাকবে
সে সমমূল্য নিয়ে ওই সময় গভর্নমেন্ট নির্ধারিত মূল্য নিয়ে অর্থ নিয়ে যাবে, পরে বিক্রি করে টাকা ফেরত দেবে। কাজে এইভাবে আমরা কিন্তু সেই ফেয়ার প্রাইস ইনশিওর জন্য কাজ আমরা চেষ্টা করছি। এখন যে জন্য ই করা লাগবে, আমরা স্কিল ডেভেলপমেন্টে কাজ করছি, কারণ আমরা স্কিলে অনেক পিছনে আছি, আমরা দক্ষতায় অনেক পিছনে আছি। আমাদের প্রোডাক্টিভিটি এখনো সব ক্ষেত্রে, লাইভ স্টক, ফিশারি, তারপরে পোল্ট্রি, এগ্রিকালচার, হর্টিকালচার, সব ক্ষেত্রে আমাদের প্রোডাক্টিভিটি যে পরিমাণ থাকা উচিত সেই পরিমাণে এখনো নাই, অনেক পিছনে আছি। সেইখানে অনেক কাজ করার সুযোগ আছে। স্কিল ডেভেলপমেন্টের একটা বড় বিষয় আমাদের। কাজে আরেকটা যে বিষয় যেটা কাজ করা হয় সেটা হলো রিস্ক কভারেজ। আমরা এই দরিদ্র মানুষেরা, দরিদ্র বলি না, প্রান্তিক পর্যায়ের মানুষেরা কিন্তু রিস্কি কাজ বেশি করে। তাদের মধ্যে বজ্রপাতের ফ্রিকোয়েন্সি এন্ড ইন্টেন্সিটি অফ ক্লাইমেট চেঞ্জের কারণে বাড়ছে। কাজে সে কারণে বজ্রপাত হচ্ছে, ফ্লাড, আমরা এবছরই 3টা ফ্লাড আমরা দেখছি। কাজে ফসলের রিস্ক আছে, গবাদি পশুর রিস্ক আছে, গরু, গবাদি, আমাদের লাইভ স্টকে আমাদের প্রোডাক্টিভিটি খুব খারাপ। আমাদের মিল্ক প্রোডাকশনে আমাদের 1.5 কেজি বা একটু বেশি দুধ হয় পার কাউ। সেখানে ইন্ডিয়া প্রতিবেশী ভারতেও প্রায় 4 থেকে 5 লিটার, আর আপ কান্ট্রিতে 28 থেকে 30 লিটার। তো আমাদের এখানে কিন্তু আমাদের এই যে হাই ইল্ডিং ভ্যারাইটি মর্টালিটি রেট বেশি, কাজে সেখানে যদি একটা দাবি মারা যায় বা তখন কিন্তু রাস্তায় বসে যায়। কাজে তার নাই, রিস্ক কভারেজ নাই, ইন্স্যুরেন্স নাই। এই দেশে ইন্স্যুরেন্সে কিন্তু আমাদের অবস্থা, মাইক্রো ইন্স্যুরেন্স, আমরা পল্লী সঞ্চয় ব্যাংক, যেটা আমার বাড়ি আমার খাবার, মাইক্রো সেভিংস আমরা কাজ করেছি, এবং মাইক্রো সেভিংস প্রমোশনে সরকার এই জন্য এই মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এই যে 200 টাকা সঞ্চয় করলে 200 টাকা বোনাস দেওয়া হয়েছে 2 বছর পর্যন্ত, এবং তারপরে তারা রেগুলারলি সঞ্চয় করছে এবং তারা আসলে করে, এবং দেখা গেছে এবং এ পর্যন্ত প্রায় 2000 কোটি টাকা তারা সঞ্চয় করছে। সরকার 2000 কোটি টাকা বোনাস দিয়েছে এই জন্য, এখন তারা রেগুলারলি সঞ্চয় করছে। এখন আমরা চেষ্টা করছি এখন মাইক্রো ইন্স্যুরেন্স কভারেজের জন্য, কারণ এদের কিন্তু মাইক্রো ইন্স্যুরেন্স নাই। আমাদের সাথে আছে 56 লাখ পরিবার, এরপরে আছে ধরেন এই বিভিন্ন এনজিও এবং গ্রামীণ ব্যাংকের সাথে আছে প্রায় 4 কোটি পরিবার। এই সব টোটাল পরিবার ইন্স্যুরেন্স কভারেজ নাই, অথচ তারা কিন্তু প্রিমিয়াম দেয়, ঋণ নেয় 0.7% হারে প্রিমিয়াম দেয়। এদের কাছে প্রিমিয়ামের নামে ঝুঁকি কভারেজে নেয়, কিন্তু মারা গেলে ওই ঋণটা সামান্য হয়। তার মানে এনজিও বা গ্রামীণ ব্যাংক বা যারা এই কাজটা করে তাদের সুবিধাটা হয়, তাদের ঋণটা আদায় হয়, কিন্তু এই গরিব মানুষের, এই প্রান্তিক পর্যায়ের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন সেক্ষেত্রে বসে যায়। সেই ক্ষেত্রে মাইক্রো ইন্স্যুরেন্স আমরা এটা পপুলার করার চেষ্টা করছি, বা এইখানে কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করছি। কাজে তো এই যে গ্রামীণ অর্থনীতি পুনর্জাগরণের সামষ্টিক উদ্যোগ, সেই ক্ষেত্রে দক্ষতা যে উদ্যোগগুলো আছে অর্গানাইজ করা, এবং সেই আপনারা যারা আমি স্যার একটু জানতে চাচ্ছিলাম দুটো বিষয়। একটা হচ্ছে যে আপনাদের কৃষি ইন্স্যুরেন্সের মানে বীমার কোনো চিন্তা আপনাদের আছে কিনা, বা কোনো উদ্যোগ আছে কিনা। আরেকটি হচ্ছে স্যার, নিরাপদ খাদ্যের যে একটি বড় ম্যান্ডেট এই সরকারের, এখানে এই ব্যাংকের, পল্লী সঞ্চয় ব্যাংকের কোনো ভূমিকা আপনারা রাখছেন কিনা স্যার? এই ইন্স্যুরেন্স কভারেজের জন্য আমাদের প্রচেষ্টা আছে যে আমরা এখন যে ইন্স্যুরেন্স আমরা যে ঋণটা দিচ্ছি সেখানে আমরা অন্য সাইডে একটু আলাদা করছি, যেটা সে যে ঋণ নিচ্ছে সে গবাদিপর জন্য হোক বা ফসলের জন্য হোক, যদি মৃত্যু হয় তাহলে এখন যেমন ঋণ সামান্য হয়ে যায়, শুধু তাই না, যে পরিমাণ ঋণ দেয় সব পরিমাণ অর্থ তাদের কন্ট্রিবিউট এই সময় আমরা দেওয়ার ব্যবস্থা করেছি সেই পরিবারকে। যদি 1 লাখ টাকা নিয়ে ঋণ নেয়, তখন সে যদি মারা যায় তাহলে 1 লাখ টাকাও মাফ, প্লাস 1 লাখ টাকা পরিবারকে দেওয়া। তবুও ইন্স্যুরেন্স যদি আমরা একটা ফর্মাল ইন্স্যুরেন্স করা যায় তাহলে এই বেশি সুবিধা দেওয়া সম্ভব। এই জন্য আমরা একটা ফর্মাল ইন্স্যুরেন্স করার জন্য আমরা চেষ্টা করছি, যাতে এই যে এখন যে ইন্স্যুরেন্স সিস্টেমটা রিস্ক কভারেজের নামে বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, এটা ইনফর্মাল ইন্স্যুরেন্স, তাতে কিন্তু তাদের লাভ হয় না, এটা ফর্মাল ইন্স্যুরেন্স করতে হবে। আর যেটা আপনি বলেছেন নিরাপদ খাদ্য, এটা সামষ্টিক উদ্যোগেই সম্ভব, কারণ তাদের যদি তাহলে তার প্রোডাকশনে যদি নিরাপদ খাদ্য তৈরি করে তাহলে তার উৎপাদন মানে ফেয়ার প্রাইস আরো বেশি পাবে, এবং আর যে কিনবে সেও বেশি দাম দিয়ে কিনতে উৎসাহ বোধ করবে। কাজে এই বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার, এবং এই বিষয়ে আমাদের প্রচেষ্টা আছে। ধন্যবাদ স্যার। আমরা একটা জিনিস জানলাম যে আপনি যে ইন্স্যুরেন্সটির কথা বললেন সেটা আসলে লাইফ ইন্স্যুরেন্সের কথা বলছেন। আমরা জানতে চাইবো আপনার কাছ থেকে, আবার হয়তো শুনবো যে আমাদের কৃষি পণ্যের যদি কোনো ক্ষতি হয় বা আমাদের গবাদি পশু যদি মারা যায়, সেক্ষেত্রে কোনো ইন্স্যুরেন্সের কথা আমি এখানেই বলে যাচ্ছি যে শুধু আমরা লাইফ ইন্স্যুরেন্স না,
আমরা এখন লাইফে যাচ্ছি জিনিস হলো যে কৃষি পণ্য এবং ফসল এবং গবাদি প্রাণী বা পোলট্রি এইগুলোর এগুলো যে উদ্যোগটা আমরা ইন্স্যুরেন্স করার জন্য চেষ্টা করছি সেটা হলো সবগুলোকেই কভারেজ দেওয়া সম্ভব এবং উদ্যোগ উচিত এবং সেই বিষয়ে গভর্নমেন্টেরও সাবসিডি দেওয়ার যাতে যাতে দেওয়া হয় এই জন্য আমরা প্রকল্প তৈরি করেছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি আবার একটু আলী আজহার ভাইয়ের কাছে আসি। আপনার যে প্রকল্পটি সাস্টেনেবল কোস্টাল মেরিন ফিশারিজ প্রজেক্ট, আমার সুযোগ হয়েছিল আসলে আমি ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্ট হিসাবে আপনার আসলে এই প্রজেক্টটি রিভিউ করেছিলাম আমি ওয়ার্ল্ড ব্যাংকের টিম হিসাবে। তো সেখানে আমার যেটা আমার অভিজ্ঞতা যে এটার যথেষ্ট সম্ভাবনার একটা জায়গা এবং আমাদের আমরা যে গ্রুপটির কথা বললাম তাদের অবস্থার পরিবর্তনের একটা বড় সম্ভাবনার জায়গা আছে। আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনারা অনেকগুলো গ্রামের কথা বলেছেন, 450 গ্রামকে সিলেক্ট করবেন, 150টি মডেল ভিলেজ করবেন, সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবেন, সেখানে আপনারা যে কথাগুলো বলেছেন রাস্তাঘাটের কথা, কিন্তু এমন কি কোনো চিন্তা আছে কিনা যে একটি গ্রাম একটি আমাদের যেটা বলি যে আমরা ফার্ম মানে আমার খামারের কথা বলছি বা আমাদের একটি গ্রামকে একটি নির্দিষ্ট পণ্যের জন্য পরিচিত করে তোলা। যেমন একটা উদাহরণ যদি দেই যে শুটকি মাছের কিন্তু একটা বিশাল সম্ভাবনার জায়গা আমাদের আছে, অথবা ফিশের ভ্যালু এডিশনের জায়গাগুলো আমাদের অনেক আছে। সেক্ষেত্রে এই গ্রামগুলোকে একটি গ্রামকে আমরা একটা মডেল গ্রাম হিসাবে যেখানে নিরাপদ শুটকি মাছ উৎপাদন হবে অথবা নিরাপদ অন্য মাছ প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা হবে এবং এই যারা মাছ ধরবেন তারাই এটাকে সমস্ত হ্যান্ডলিংটা করে একটা নিরাপদ খাদ্য আমাদের কাছে ভোক্তাদের কাছে পৌঁছে দেবে, এরকম কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা বা করার কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ মুর্শেদ ভাই। হ্যাঁ, আমাদের যে থার্ড কম্পোনেন্ট এই প্রজেক্টের এটা মূলত ফিশার্স যারা আছেন তাদেরকে নিয়েই। 1 নম্বর এবং 2 নম্বর যে কম্পোনেন্ট সেখানে আপনার ফুড সেফটি পলিসি ইস্যু এগুলো জড়িত, কিন্তু থার্ড কম্পোনেন্টের সাথে লিঙ্ক করা। তো সেই ক্ষেত্রে যেটা করা হবে, আমাদের 450টা ফিশার্স ভিলেজ এস্টাবলিশ হওয়ার পর বেসড অন সাম অ্যাপ্রুভ ক্রাইটেরিয়া আমরা 100 গ্রাম সিলেক্ট করব যেগুলাকে আমরা মডেল ফিশারিজ ভিলেজ হিসাবে এস্টাবলিশ করব। সেই 100 গ্রামের মধ্যে আমরা 100 সংগঠন গড়ে তুলব ফিশারম্যানদের, যেটা নাকি কোঅপারেটিভ ডিপার্টমেন্ট থেকে রেজিস্ট্রেশন নেওয়া হবে সরকারিভাবে। যেমন 150 না 100 450 থেকে 100। তো সেখানে আমরা কি করব, সেখানে আপনার মনে করেন যারা শুটকি তৈরি করবে বা অথবা শুটকি প্রক্রিয়াজাত করবে বা আপনার মনে করেন যে সল্টেড ফিশ করবে অথবা ফিশারিজের অন্য কোনো ট্রেডে কাজ করবে অথবা ফিশারি ছাড়াও অন্য কোনো ট্রেডে কাজ করবে, তাদেরকে আমরা যে প্রডিউসার গ্রুপ হিসাবে এস্টাবলিশ করব এবং তাদেরকে মার্কেট লিঙ্কেজ করিয়ে দিব এই প্রজেক্টের মাধ্যমে। তো সেইখানে আপনি মনে করেন যে ফুড সেফটির বিষয়তে সরাসরি জড়িত, ফুড সেফটির ইস্যুতে আমাদের কয়েকটি বিদেশি সংস্থাও আলটিমেটলি আসবে। আমরা ওই ধরে রাখতে পারি যে এফইউ থাকতে পারে, ইতিমধ্যে কথা চলছে এই ফুড সেফটি ইস্যু বা অন্যান্য ইস্যুতে আরো কয়েকটি কাজের সাথে তারা জড়িত হতে পারে, এখনো ফাইনাল হয় নাই। তো সেখানে আপনি যেটা বলছেন, হ্যাঁ অবশ্যই আমাদের ওই প্রডিউসার গ্রুপ হিসাবে শুটকি বা অন্যান্য যে আমাদের প্রোডাক্ট আসবে বা বাই প্রোডাক্ট আসবে সেগুলা ভিত্তিতে আমরা এই সমিতিগুলোর মাধ্যমে আমরা প্রডিউস করে মার্কেট লিঙ্ক আপ করে এবং সেখানে ফুড সেফটি অবশ্যই জড়িত থাকবে এবং ফুড সেফটিকে এনশিওর করা হবে সেখানে। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় যেটা আমি এতক্ষণ বললাম, সিডিডি অ্যাপ্রোচে কাজগুলা করা হবে, কিন্তু মেইনলি রিসোর্স মেরিন এবং কোস্টাল রিসোর্স তাকে ম্যানেজ করার জন্য কিন্তু এই যে লেরাই ইনভলভ হবে কো ম্যানেজমেন্ট অ্যাপ্রোচে, এই কম্বিনেন্ট অ্যাপ্রোচটা কিন্তু সিডি অ্যাপ্রোচের সাথে আমরা কমপ্লাই করব এবং ইতিমধ্যে আমরা চিন্তাধারা হয়েছে কিভাবে করব। সেইখানে বিভিন্ন ইস্যু জড়িত, যেমন এখানে আপনার মেরিন মার্কেন্টাইল ডিপার্টমেন্ট যেটা তারা জড়িত, নেভি জড়িত, কোস্টগার্ড জড়িত, পুলিশ জড়িত, প্রশাসন জড়িত, পাবলিক রিপ্রেজেন্টেটিভ জড়িত, ফিশার্স বিভিন্ন সংগঠন জড়িত, আইস ফ্যাক্টরি জড়িত ইত্যাদিতে এবং মৎস্য দপ্তর বটেই। তাদেরকে বিভিন্ন স্টেক হোল্ডারকে সমন্বয় করে আমরা এই কাজগুলো করবো, যার ফলে কিন্তু কো-ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা সেখানে অবধারিত, এছাড়া সম্ভব না। আর সেখানে জেলেদের আপনার সেফটি ইস্যু জড়িত, সাগরে আপনার যে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যুতে তাদেরকে সাপোর্ট দেওয়া, প্লাস আপনারা জানেন যে ইন্ডাস্ট্রিয়াল ফিশিং অর্থাৎ বড় ট্রলার দিয়ে যারা ফিশিং করা হয় তার একটা মারাত্মক ক্ষতি করে, যেটা নাকি তাদের ফিশিং করার কথা 40 মিটারের উপরের যে আমাদের যে সি এরিয়া সেটাই, কিন্তু অনেক সময় দেখা যায় 40 মিটারের ভিতরে চলে আসে, যেখানে আমাদের এই যে ক্ষুদ্র জেলেরা ছোট ট্রলার দিয়ে ফিশিং করে, যে অত্যন্ত ক্ষতি করে তারা। এমনকি ক্ষুদ্র ফিশার যারা থাকে তাদের জাল নৌকা ইত্যাদি অনেক সময় নষ্টও করে ফেলে। অনেক
কনফ্লিক্ট অ্যারাইজ হয় এবং কনফ্লিক্ট ইস্যুতে অনেক কাজ করতে হয় আমাদের। সেখানে ইতিমধ্যে আমাদের অভিজ্ঞতায় যে অনেকগুলা ইস্যু আমরা ইতিমধ্যে পেয়েছি যেগুলো নাকি সলভ করতে হয়েছে বিভিন্নভাবে। তো সেখানে আপনার এই ক্ষুদ্র জেলেদেরকে মহাজনদের ঋণের কবল থেকে রক্ষা করা ইত্যাদি ইস্যু থেকে রক্ষা করার জন্য কাজ করতে হয়। তাই আপনার তাদেরকে যে আমরা আমাদের এই প্রজেক্টের মাধ্যমে ভিএমএস ভেসেল মনিটরিং সিস্টেম যেটা এস্টাবলিশ করা হবে, তাদের মাধ্যমে আমাদের দেশের এরিয়াতে বাইরে যেন কোনো ফিশার্স ট্রলার বা ফিশিং ভেসেল না আসতে পারে বা মনিটর করা যায়, এবং আমাদের ফিশারম্যানদের যে ট্রলার সেগুলো সবগুলো রেজিস্ট্রেশন আওতায় থাকে এবং তারা যেন তাদের সীমানা মানে পার হয়ে অন্যত্র চলে যেতে না পারে। সেজন্য আমাদের কিন্তু ভিএমএস সিস্টেম চালু ইতিমধ্যে আমরা শুরু করেছি আমাদের পূর্ববর্তী মেরিন ক্যাপাসিটি বিল্ডিং এর মাধ্যমে। এই প্রজেক্টের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে এবং সেটা বঙ্গবন্ধু স্যাটেলাইটকে কাজে লাগানো হবে। ইতিমধ্যে কথাবার্তা চলছে, এটা আমরা আশা করি এটা একটা পূর্ণাঙ্গ শেপ হবে। ধন্যবাদ আলিয়াজার ভাই। আমরা আসলে আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনেকগুলো সুন্দর দিক নির্দেশনা পেলাম যে আসলে আমাদের এই প্রান্তিক মৎস্যজীবীদেরকে নিয়ে সামষ্টিক উদ্যোগ নিতে হলে সেটাকে কিভাবে কাজে লাগানো যায়, এবং পল্লী সঞ্চয় ব্যাংকের যে উদ্যোগগুলো আছে সেগুলো আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো শুনলাম। আমাদের যে বর্তমান ডিপার্টমেন্ট অফ ফিশারিজের যে কার্যক্রম চলছে সেখানে আমাদের তাদেরকে নিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে মৎস্যজীবীদের কিভাবে কাজে লাগানো যায় তারও কথা শুনলাম। আমরা এই পর্যায়ে আমাদের বিসিএফ এর সভাপতি মহোদয় উনি উপস্থিত আছেন। উনি অত্যন্ত মনোযোগ সহকারে সবার কথা শুনতেছিলেন। আমি ওনার কাছ থেকে একটু স্যারের ফিডব্যাক জানতে চাই যে স্যারের কোনো জিজ্ঞাসা বা স্যারের এই যে আমরা যে আলোচনাগুলো করলাম সেখানে স্যারের কোনো মন্তব্য আমাদের জন্য আছে কিনা। ডক্টর জয়নুল আবেদিন। জি জি, আমার মাইকটা অফ ছিল তো। আসলে কি হলো, আবার কোথা থেকে কি আওয়াজ? আসলেই মনোযোগ দিয়ে শুনছিলাম সবার কথাগুলা, মনোযোগ দিয়ে শোনার মতোই কথা। অনেক অনেক অজানা কথাও শুনতে পেলাম। আসলে মানে ব্রিলিয়ান্ট এক্সাম্পলস আমাদের কাছে যে উদাহরণগুলা আমাদের দেশের জন্য, এবং একটা সাস্টেইনেবল যে আমরা যে স্থায়ী একটা উন্নয়নের মডেল তৈরি করতে চাই সেদিকে অনেক দিন আমাদের কাছে উদাহরণ এখান থেকে পেলাম, এবং আমাদের খুবই আমার কাছে আশা জাগানোর কথা রয়েছে। তা আমাকে একটু দিলে, সবাইকে চেহারাটা দিলে হয় না, আমি একটু চেহারাটা দেখি সবার। হ্যাঁ, থ্যাংক ইউ, এটা ভালো হচ্ছে। তো আমি আসলে আপনাদের 3 জনের কাছে, 4 জনের কাছে, আসলে আপনারা 4 জনই উন্নয়নে কাজ করেন। আমার একটু অনুরোধ যে এই যে উদাহরণগুলো আপনারা দিয়েছেন, এগুলো তো উদাহরণ, এখান থেকে কি শিখতে পারছি? 3 ধরনের একটা কার্যক্রম আছে। আমাদের চেয়ারম্যান সাহেব তো অনেক বিশাল কাজ করছেন, কিন্তু আপনারাও একেবারে ছোট কাজ করছেন না। কাজ মানে পরিমাণে কম হলেও আসলে উদ্দেশ্যটা বিশাল সবারই। এখান থেকে আমরা কি শিখতে পাচ্ছি, এবং সেটার থেকে একটা মানে আমাদের জানা দরকার যে প্রত্যেকটা এক্সাম্পল থেকে উন্নয়নের জন্য, এবং আজকের যে বিষয়বস্তু যে সমষ্টিগত উদ্যোগের লেসন্স গুলা কি, শিক্ষাটা কি লাভ করলাম, যেটা আমরা প্রয়োগ করতে পারি, জাতীয় নীতি নির্ধারকরা সেটা নিয়ে তখন সেটাকে রোল মডেল হিসেবে তৈরি করতে পারেন এবং গ্রামীণ অর্থনীতি পুনর্জাগরণ করতে পারেন। যে বলা হচ্ছে আমার গ্রামকে আমরা শহরে পরিণত করব, এবং গ্রামকে শহরে পরিণত করা যাবে তখনই যখন গ্রামীণ জনগণ সমষ্টিগতভাবে তাদের অর্থনৈতিক উন্নয়নে যাবেন। তো অর্থনৈতিক উন্নয়নে যেতে গেলে আমার গ্রাম যেহেতু কৃষি নির্ভর, সে কৃষির কাজে যেতে হবে। তা আমি ফলে আপনাদের আজকাল আসলে সময় নেই, কিন্তু ওনাদের 3 জনকে আমরা একসময় অনুরোধ করব, শাকিল মিল্লাত মুর্শেদ, ওনাদেরকে আবার একসময় নিয়ে আসতে, যে আমরা আসলে কি শিখতে পারছি এখান থেকে, রেপ্লিকেট করা যাবে কি সেটা। বাংলাদেশে উন্নয়নের এই ধরনের সমষ্টিগত উন্নয়নের প্রচেষ্টা যে আগে হয় নাই তাও নয়, আগেও কিন্তু নানানটা হয়েছে, এখন আপনারা করতেছি। প্রত্যেকটা থেকেই কিন্তু আমাদের শিক্ষা আছে। আমরা সেইগুলাকে শিক্ষা নিয়ে আমরা কি
এইখানেও সেই যে কমনালিটি, যে আমরা যে সমষ্টিগত উদ্যোগের কথা বলতেছি, আমরা এই কমনালিটি খুঁজে বের করতে পারি কিনা, যেটা আসলেই মানে ভেরিয়েবিলিটি থাকবেই তার মধ্যে, কিন্তু তার মধ্যে একটা কমনালিটি আসা দরকার, যাতে করে একটা জাতীয় একটা নীতিমালার ভিতরে পরিণত হয়। আমরা এই প্রচেষ্টাটাও দরকার আমাদের সবার কাছ থেকে শেখার। আমি, আমাদের চেয়ারম্যান সাহেব ফোনে ব্যস্ত আছেন, তাহলে ওনাকে অনুরোধ করতাম যে যে ওনার তো বিশাল প্রতিষ্ঠান, উনি উদ্যোগ নিতে পারেন কিনা বিসেপ ফাউন্ডেশন এবং আপনাদের সবাইকে নিয়ে একটা, এই যে লেসন্স কি লার্ন আমাদের অতীত এবং ভবিষ্যতের, সবাই মিলে আমরা করতে পারি কিনা, এবং শাকিউল মিল্লাত মুর্শিদের যে অভিজ্ঞতা আছে সেটাও আসলে শেখার দরকার, যার সঙ্গে একসময় আমিও কিছুটা। চেয়ারম্যান সাহেব, আপনি শুনতে পাচ্ছেন আমার কথাটা? মিহির বাবু, ডক্টর মিহির, আপনার আপনার মাইকটা অন করেন। হ্যাঁ, শুনি। যে কথাটা আমি বলছিলাম, আমার কথা এই তো, যে কথাটা আমি বলছিলাম যে আপনার তো বিশাল প্রতিষ্ঠান, এবং আমরা প্রত্যেকেই বিভিন্ন রকমের উন্নয়নের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি, কাজ করছি। এইগুলা থেকে আমরা কি শিখতে পারলাম, সেটার একটা সিমুলেশন দরকার, সেটা একটা সিনথেসিস দরকার, যাতে করে আমরা একটা নীতি নির্ধারকদেরকে বলতে পারি এটাই আসলে বেটার দ্যান দি আদার ওয়ান্স, অথবা এটাই সবগুলার একটা সম্মিলিত একটা প্রচেষ্টা। এই সম্মিলিত ইয়ের থেকে আমরা কি শিখছি, অতীত থেকে কি শিখতেছি, আর বর্তমান যে সমস্ত প্রচেষ্টা আছে সেখান থেকে শিখছি। জায়গাটা পরিষ্কার, আমাদের দৃঢ় বিশ্বাস আমরা যদি সমষ্টিগত উদ্যোগ না নেওয়া ছাড়া গ্রামীণ অর্থনীতির পুনর্জাগরণ হবে না। এই সমষ্টিগত উদ্যোগ বলতে কি বুঝাচ্ছে, আপনাদের অভিজ্ঞতা আছে, অন্যদের অভিজ্ঞতা আছে, সেই সবগুলোকে একখানে নিয়ে আসা দরকার। আমি 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 মনে করি যে আজকে যে আলোচনাটা হয়েছে ভালো হয়েছে, এবং আমি শাকিউল মিল্লাত মুর্শেদ এবং অন্যদের, এবং বিশেষ করে মিহির বাবুর প্রতিষ্ঠান, বিশাল প্রতিষ্ঠান, আমরা সম্মিলিত ভাবে কি সবাই মিলে যৌথ একটা বছর খানেক এর একটা প্রচেষ্টা নিয়ে এই অতীত এবং ভবিষ্যতের যে অতীত এবং বর্তমানে যে সমস্ত প্রচেষ্টাগুলো আছে সেখান থেকে কি শিখতে পারছি এবং সেখান থেকে কি অনুকরণ করতে পারি, সেগুলো নিয়ে একটা সিনথেসাইজড একটা কিছু একটা আনতে পারি কিনা, একটা বা দুইটা বা তিনটা মডেল ডেভেলপ করতে পারি কিনা। আমি সিডাপের সঙ্গে কথা বলেছিলাম, সিডাপের ওনারা রাজি আছেন, ওনারাও এই ধরনের একটা কিছু করতে রাজি আছেন। আমরা দরকার লাগলে ওইখানেও আবার একটা সমষ্টিগত উদ্যোগ আমরা তৈরি করতে পারি, যে আমরা এই টুকরা টুকরা প্রচেষ্টা এক্সপেরিমেন্ট না করে এক্সপেরিমেন্ট গুলার থেকে আমরা কি শিখতে পারছি সেগুলোকে সিনথেসিস করার একটা প্রচেষ্টা করা। আমি আসলে বাড়াবো না, আমি আপনাদেরকে আবার বিসেপ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের সময় এবং আপনাদের মেধা এবং আপনাদের চিন্তাটা আমাদের সঙ্গে ব্যয় করার জন্য এবং জাতির সঙ্গে শেয়ার করার জন্য আমাদের তরফ থেকে ধন্যবাদ। ইমলান। ধন্যবাদ ডক্টর জামাল আহমেদ স্যার। আমাদেরকে আসলে আপনি একটা গ্রিন সিগন্যাল দিলেন যে আমাদের আসলে যে আলোচনাটা আজকে আমরা শুরু করলাম এটা একদিনে শেষ হবে না, এটাকে আমাদের আসলে কন্টিনিউ করতে হবে। এবং আজকে যারা অংশগ্রহণ করেছেন, আমরা মনে করি যে আমাদের একটা জিনিস আমরা বোধহয় এখান থেকে লেসন লার্নিং নিতে পারি, যেটি ডক্টর আলী আজহার ভাই, সৈয়দ আলী আজহার ভাই বলছিলেন যে ওনারা একটা বড় উদ্যোগ নিয়েছে, এটা কাজ করতেছে। নরমাল সাধারণত আমরা যেটা করি যে একটা প্রকল্প শেষ হলে এটার মূল্যায়ন করি, বাট এই প্রকল্পটি আমি যতটুকু জানি এই প্রকল্পটিতে আপনার চলমান ভাবেও কিন্তু আমরা অনেক রিকমেন্ডেশন সেখানে অ্যাডপ্ট করার জায়গা আছে। সুতরাং এটা শেষ হয়ে যাওয়ার আগে আমাদের এই ডায়ালগ গুলো আমি মনে করি যে আমাদের এই উদ্যোগটিকে আরো বেশি শক্তিশালী করবে। আর একটি মডেলই সবার জন্য গ্রহণযোগ্য হবে বা সব জায়গায় সিলভার বুলেট হিসাবে কাজ করবে না, আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গ্রুপের জন্য বিভিন্ন মডেল দরকার। আমি মনেই করি যে পল্লী সঞ্চয় ব্যাংক এবং ইকোফিশ এবং আজকে যে সাস্টেনেবল কোস্টাল মেইন ফিশারিজ প্রজেক্টের যে উদ্যোগের গুলা কথা শুনলাম, এগুলো আরো বেশি আমাদের জানা দরকার, কারণ জানতে পারলে আসলে আমরা নিজেরা এটাকে ইন্টিগ্রেট করতে পারবো, এটাকে আরো বেশি অ্যাকোমোডেট করতে পারবো বা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের সময় শেষ, কিন্তু তারপরেও আমি লাস্ট মোমেন্ট রিয়াকশন হিসাবে সবাইকে অনুরোধ করবো যদি আপনারা 30 সেকেন্ডের বা মানে একটু একটা লাস্ট মিনিট আপনাদের যদি কোনো মন্তব্য থাকে। আমি প্রথমে নাহিদুজ্জামান ভাইকে, যে আসলে আমাদের গ্যাপটা কোথায়, আমাদের কি করণীয় উচিত সমষ্টি উদ্যোগকে আরো বেশি শক্তিশালী করতে। থ্যাংক ইউ মোর্শেদ ভাই। আমি খুবই সংক্ষেপে বলবো যে
ধরেন হিলসা ম্যানেজমেন্ট শুরু হয়েছিল অনেক আগে থেকে, হিলসা ফিশের ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান, তারপরে ইকোফিশ আসছে। এটি আমরা ইকোফিশ 2 তেও কাজ করতেছি। তার সাথে সাথে ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রজেক্ট সাস্টেনেবল কোস্টাল ম্যানেজমেন্ট প্রজেক্ট, আমার মনে হয় যে এখানে আমাদের সহ ব্যবস্থাপনার একটা রিফর্ম দরকার। সম্মিলিতভাবে যদি রিফর্ম করে আমরা একসাথে কাজ করতে পারি এবং ইকোসিস্টেম অ্যাপ্রোচকে যদি ইন্টিগ্রেট করতে পারি, সাথে সাথে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন লাইক মির স্যার যেটা বলতেছিলেন পিএস, এই সহ ব্যবস্থাপনার সাথে আমাদের পিএস কে ইন্টিগ্রেট করতে হবে। যেমন আমরা 1 কেজি মানে ইলিশ মাছ থেকে যদি 1 টাকা করে আমরা নিতে পারি, আস্তে আস্তে এই ফান্ডটাকে আমরা বাড়াতে পারবো। তো আমরা যেমন গভর্নেন্সকে স্ট্রেনথেন করতে হবে সামষ্টিক ভাবে, সাথে সাথে ফাইন্যান্সিং ও করতে হবে সাস্টেনেবল ভাবে, তাহলে আমরা সামষ্টিক উন্নয়নের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ। আলী আজহার ভাই। জি, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমাদের জানাতে স্যার ঠিকই বলছেন যে আসলে আমাদের লার্নিং কি, অ্যাকচুয়ালি এগুলো জানা দরকার সবাইকেই। ওয়ার্ল্ড ফিশ ইকোফিশের কিছু লার্নিং আছে। মুর্শেদ ভাই আপনিও দাউদকান্দি মডেলে কাজ করেছেন অনেকদিন, তার অনেক লার্নিং আছে। তারপরে মিহিরকান্তি স্যার তো অনেক অভিজ্ঞ, আমাদের গুরুজন, আমাদের জনের স্যার আমাদের গুরুজন, আমাদের অনেক লার্নিং আছে। তা আসলে আমাদের মনে হয় একটা প্ল্যাটফর্মে আমরা কো-ম্যানেজমেন্ট, যেটা রিসোর্স ম্যানেজমেন্ট এখনো এস্টাবলিশ ম্যানেজমেন্ট হচ্ছে কো-ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, সেই ক্ষেত্রে একটা প্ল্যাটফর্মের আওতায় আমরা বোধহয় একত্রিত হইতে পারি, যেখানে লার্নিং গুলো আমরা শেয়ার করতে পারি। এবং সেই ক্ষেত্রে যে বিভিন্ন প্রকল্পের যে প্রকল্প পরিচালক যারা আছেন তাদেরকে সংশ্লিষ্ট রেখে আমার মনে হয় আমরা আবারও এই বিষয়ে কথা বলতে পারি এবং একত্রিত হইতে পারি। তা ভবিষ্যতে আশা করি মুর্শেদ ভাই এই ধরনের আমাদের মধ্যে থেকে এই উদ্যোগ আসবে। থ্যাংক ইউ মুর্শেদ ভাই। ধন্যবাদ। আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি বিসেফ এর এই অনলাইন ডায়ালগ কিন্তু আমাদের প্রতিদিনই হয়। আমরা আশা করছি আজকের যে বিষয়টি গ্রামীণ অর্থনৈতিক পুনর্জাগরণ, অ্যাটলিস্ট মাসে 2 শনিবার আমরা এটাকে কন্টিনিউ করব কিছুদিন। এমন পরবর্তীতে প্রয়োজন হলে আমরা প্রতি শনিবারই হয়তো এটাকে আমরা এগিয়ে নিয়ে আসবো। আমরা ভবিষ্যতে ভিত্তিতে সেটা দেখবো, কিন্তু এখন অন্ততপক্ষে মাসের অল্টারনেটিভ 2টা সপ্তাহে আমরা এই কো-ম্যানেজমেন্ট বা আমাদের গ্রামীণ অর্থনীতি পুনর্জাগরণের বিষয়টিকে কন্টিনিউ করব। শেষ রিয়াকশন আমরা শুনবো আমাদের সবার শ্রদ্ধেয় ডক্টর মিহিরকান্তি মজুমদার স্যারের কাছ থেকে। ধন্যবাদ। বলছেন গ্যাপটা কোথায়? গ্যাপটা হলো বাঙালির কালচারাল গ্যাপ। কালচারাল গ্যাপ হলো মানে আমরা মনে করি যে প্রত্যেকে বেশি জানি। ধরেন এই আমাদের এই আমলারা মনে করে তারা বেশি জানে, আমাদের সায়েন্টিস্টরা মনে করেন তারা বেশি জানে, আমাদের পলিটিশিয়ান তারা মনে করে তারা বেশি জানে, আমাদের বিশ্ববিদ্যালয় মনে করে তারা বেশি জানে। যে যার মতো কাজ করে এবং যার মতো গ্যাপই থাকে। আসলে এই যে সমন্বয়টা নাই, অর্থাৎ মানে এই আমি আজ বাংলা মাসের কয় তারিখ আমি জানি না, কি করে আমি জানি না, কি করে জান লাগাইতো আমি জানি না, অথচ আমরা কিন্তু কেউ শেয়ারিং কালচার নাই। এই শেয়ারিং কালচারটা যদি একটু সুস্থ করা যায় তাহলে বোধহয় এই অনেকগুলো অ্যাচিভমেন্টকে আরো সম্মানিত করা যায়। এটি হলো ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। জয়নুল স্যার আর কিছু আমার বিষয়টা এটাই যে মেহের বাবু বলছেন যে আমাদের সবাই যার যার মতো, এটাই স্বাভাবিক, কিন্তু এটা যে মানে কাউকে দোষারোপ করার নাই, কারণ যে যে বিষয়ে স্পেশালিস্ট সে সেটা সম্বন্ধে একটু ভালো জানবেন। শুধু আমাদের ওইটা সবার সাথে ওই খোলস থেকে বের করে নিয়ে আসতে হবে সবাইকে, যাতে করে আমরা একজনের কাছে মিলেমিশে করতে পারি। সেটাই কিন্তু আজকের বিষয়বস্তুর মূল জায়গাটা, সমষ্টিগত উদ্যোগটা। যদি মানুষকে যদি সব খোলস থেকে বের করে আনতে পারি, সবাইকে যদি একখানে নিয়ে এসে কাজ করতে পারি, তাহলেই আসলে সমষ্টিগত উদ্যোগ। সেই সমষ্টিগত উদ্যোগ শুধু গ্রামের মানুষের কাছে চাইবো, আমরা করব না, সেটাও ঠিক নয়। আমাদের সবারও উন্নয়ন যারা করার চেষ্টা করি, গবেষণা যারা করি, প্রশাসন যারা করি, সবাইকে আসলে এটার জন্য চেষ্টা করতে হবে। আমি আবার আগামী 2 সপ্তাহ পরে যে আর এক শনিবার, সেটার অপেক্ষায় থাকলাম। আপনারা অথবা অন্য যেই আসুক, কিন্তু মিহির বাবুর কাছে আমার প্রস্তাবটা থেকেই গেল যে চলুন আমরা একসাথে মিলে এই আমাদের যে অভিজ্ঞতাগুলোকে আমরা একখানে নিয়ে আসতে পারি কিনা, যেটা আপনারও কাজে লাগতে পারে, আমাদেরও লাগতে পারে, জাতির জন্য কাজে লাগতে পারে। ধন্যবাদ স্যার। আমরা আমাদের সময় পার করে ফেলেছি। সুধীবৃন্দ, আজকে আমরা যে আলোচনা করলাম তার একটা বড় ফাইন্ডিংস হচ্ছে যে আমাদের এই কো-ম্যানেজমেন্টের উদ্যোগগুলোকে একটা প্ল্যাটফর্মে এনে আলোচনাটাকে আরো বেশি প্রসারিত করতে হবে এবং আমাদের এটাকে কিছু কিছু জায়গায় এক্সিস্টিং যে প্র্যাকটিস গুলো আছে সেটাকে রিফরমেশনের একটা জায়গা চেষ্টা করতে হবে, আরো বেশি
শেয়ারিং এর ব্যবস্থা করতে হবে এবং ইনশাল্লাহ আমরা আমাদের এই আলোচনাগুলোকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাব। আমরা আমাদের সমষ্টিক উদ্যোগের মধ্য দিয়ে আমাদের গ্রামীণ অর্থনীতি পুনর্জাগরণের কে আমরা সামনে এগিয়ে নেব এবং আমাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার যে সরকারের যে লক্ষ্য সেটাকে বাস্তবায়ন আমরা করেই ছাড়বো ইনশাল্লাহ। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আতাউর রহমান মিটনের কাছে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, আবার দেখা।